আমার গৃহকর্ত্রী বাড়িতে একা ছিলেন। আমি ছিলাম তার সাধারণ এক ড্রাইভার। একদিন তাড়াহুড়ো করতে গিয়ে তার ঘরে গাড়ির চাবি দেওয়ার জন্য ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই আমি তাকে পোশাক পরিবর্তন করতে দেখলাম। এই দৃশ্য দেখে আমি ভীষণ লজ্জিত হয়ে পড়েছিলাম, কিন্তু তিনি একটুও বিব্রত হননি। বরং তিনি আমাকে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে বললেন এবং সেই অবস্থাতেই আমার দিকে এগিয়ে এলেন। তিনি আমার হাত ধরে আমাকে বিছানা পর্যন্ত নিয়ে গেলেন। তারপর তিনি বললেন, আজ আমার সৌন্দর্য তোমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে একটি অদ্ভুত শিহরণ শুরু হয়েছে। তোমার দৃষ্টিতে এতটা শক্তি আছে, তবে কি হবে? তিনি কথাগুলি শেষ করতে না করতেই আমি স্তম্ভিত হয়ে পড়লাম। এই গল্পের অংশে আমি অরুণ নামক একটি চরিত্রে অভিনয় করছি। প্রতিদিনের মতো আমার বিকেল ৫টার শিফট শেষ হওয়ার পর আমি আমার ছোলা বিক্রির ঝুড়ি নিয়ে লোকাল ট্রেনে উঠতে বেরিয়ে পড়লাম। চন্দনপুরে আমি প্রায় ১৫,০০০ টাকার একটি চাকরি করতাম। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত কল সেন্টারে কাজ করার পর রাতে ৯টা পর্যন্ত ট্রেনে ছোলা বিক্রি করতাম। এটি ছিল আমার সাইড ব্যবসা, যাতে কিছু অতিরিক্ত টাকা উপার্জন করতে পারি। গত ৩ মাস ধরে আমি এই ব্যবসা শুরু করেছি এবং এতে মাসে প্রায় ৭,০০০ থেকে ৯,০০০ টাকা পর্যন্ত উপার্জন করি। যদিও আমি একা ছিলাম, কিন্তু চন্দনপুরে খরচ কম নয়। সেদিন আমি ট্রেনে এক সুন্দর মহিলাকে দেখলাম। আমি তার সামনে আমার ঝুড়ি নিয়ে গিয়ে ছোলা কেনার প্রস্তাব দিলাম, কিন্তু তিনি না বলে লোকাল ট্রেন থেকে নেমে গেলেন। কাকতালীয়ভাবে আমার স্টেশনটিও সেটাই ছিল, তাই আমিও সেখানে নেমে গেলাম। স্পষ্টভাবে সেই মহিলা ঠিক আমার সামনেই হাঁটছিলেন। তার মুখে এক ধরনের সরলতা দেখা যাচ্ছিল। সেদিন আমি যে তাকে সাহায্য করতে পারবো তা আমি কল্পনাও করিনি। স্টেশনের বাইরে আসতেই আমি দেখলাম সেই মহিলা একটু চিন্তায় পড়েছেন এবং একটি বড় গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি কোনো সাহায্য দরকার? তিনি বললেন, তুই সাধারণ একজন ছোলা বিক্রেতা, আমাকে কি সাহায্য করবি? এত বড় গাড়ি কখনো দেখেছিস কিনা সন্দেহ, চালানো তো আরও দূরের কথা। আমাকে এক জরুরি ড্রাইভার প্রয়োজন। আমি বললাম, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনার ড্রাইভার হতে রাজি আছি। যখন আমি 4 হুইলারটি চালাতে শুরু করলাম, তখন আমার ড্রাইভিং দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি আমার পাশে বসে আমাকে গন্তব্যের পথ নির্দেশ দিতে লাগলেন। তিনি বললেন, আমার ড্রাইভার হঠাৎ করেই গাড়ি ছেড়ে বাড়ি চলে গিয়েছে। আজকাল যে কারোরই কোনো সমস্যা হতে পারে। তার ছেলে অসুস্থ হবার কারণে সে তাড়াহুড়ো করে গাড়ি এখানে রেখে চলে গিয়েছে। আমি গাড়ি চালাতে জানি না, ভাগ্যক্রমে তুমি এসে গিয়েছ। অল্প সময়ের মধ্যেই আমি তাকে তার বাংলোয় পৌঁছে দিলাম। চন্দনপুরে তার বাড়িটি একটি সোসাইটিতে ছিল। তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার পর তিনি আমাকে ৩,০০০ টাকা দিলেন। আমি বললাম, যদি কখনো ভবিষ্যতে আপনার আমার প্রয়োজন হয় তবে আপনি আমাকে ফোন করতে পারেন। তারপর আমি তাকে একটি কাগজে আমার নাম্বার লিখে দিলাম। দ্বিতীয় দিন থেকে তার ড্রাইভার আবার কাজে ফিরে আসার কথা ছিল। কারোর চাকরি কেড়ে নেওয়ার ইচ্ছা আমার ছিল না, তাই আমি আমার চাকরির সুপারিশ করিনি। কয়েকদিন পর সেই মহিলার কাছ থেকে একটি ফোন পেলাম। তিনি আমাকে তার বাড়িতে ডাকলেন। সেদিন আমি অফিস থেকে সোজা তার বাড়িতে গেলাম। তিনি বললেন, অরুণ, তুমি কি আমার জন্য ড্রাইভার হিসেবে কাজ করবে? ড্রাইভার হিসেবে কাজ করার মানে ছিল আমাকে সারা দিন তার সঙ্গে থাকতে হবে, এটা আমি জানতাম। তার প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি সারাদিন তার জন্য সময় দিতে পারতাম না। আমাকে দিনের বেলায় অফিসে যেতে হতো। তিনি সম্ভবত আমার দুশ্চিন্তা বুঝতে পেরেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মাসে কত টাকা উপার্জন হয়? কোনো অতিরিক্ত কাজ করলে মাসে ২৫,০০০ টাকার বেশি উপার্জন করা সম্ভব নয়। আমার উপার্জন শুনে তিনি বললেন, আমি তোমাকে ড্রাইভার হিসেবে মাসে ৫০,০০০ টাকা দেব, তুমি কি রাজি? ৫০,০০০ টাকা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন আমার লটারি লেগে গেছে। আমি তৎক্ষণাৎ প্রস্তাব গ্রহণ করলাম। সেই মহিলার নাম ছিল প্রিয়া। তিনি দেখতে খুব সুন্দরী ছিলেন। প্রিয়ার কাছে আমার নতুন কাজ শুরু হয়ে গেল। এমনি একদিন রাতে প্রিয়ার বাড়িতে আমার দেরি হয়ে গেল। শেষ লোকাল ট্রেনটি আমি ধরতে পারিনি। প্রিয়া গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলেন। আমি গাড়ি পার্ক করে বিদায় নেওয়ার অনুমতি নিতে তার ঘরে গেলাম। আমি খুব তাড়াহুড়োতে ছিলাম, তাই ঘরের দরজা না নক করে ভেতরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে আমি তাকে একটি অশালীন অবস্থায় দেখলাম। তিনি তখন পোশাক বদলাচ্ছিলেন। তাকে দেখে আমি তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিলাম এবং ঘর থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর প্রিয়াও বাইরে এলেন। আমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আমি যখন মাফ চাইতে যাচ্ছিলাম তখন তিনি বললেন, কি হলো অরুণ, তুমি খুব তাড়াহুড়োতে দেখাচ্ছ। আমি বললাম, প্রিয়া, আমাকে বাড়ি যেতে হবে, আজ খুব দেরি হয়ে গেছে। শেষ লোকাল ট্রেনটি ধরতে পারবো কিনা সেই ভাবনায় ছিলাম। সেই চিন্তাতেই আপনার ঘরে ঢুকে পড়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করুন। তিনি যখন দেখলেন আমি তাকে পোশাক বদলাতে দেখে ফেলেছি, তখনও তিনি বেশি রাগান্বিত হননি, বরং তিনি এ ব্যাপারে কিছুই মনে করেননি।
তিনি বললেন, আজ রাতটা এখানেই থেকে যাও। যাই হোক, তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করার মতন কেউ নেই, তুমি তো একাই থাকো, আর আমিও এখানে একা। একটা কাজ করো, আজ থেকে তুমি আমার সঙ্গেই এখানে থেকে যাও। 1 বছর পর আমার সন্তান বিদেশ থেকে ফিরে আসবে। যখন তারা ফিরে আসবে তখন তুমি নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। ততদিন তুমি নিশ্চিন্তে এখানে আমার সঙ্গে থাকতে পারো। তার দ্বিতীয় প্রস্তাবটিও আমার জন্য লাভজনক ছিল, তবে তিনি আমার প্রতি এতটা উদার কেন ছিলেন সেটা আমি জানার চেষ্টা করিনি। তিনি আমার কাছ থেকে কোনো অযাচিত কিছু প্রত্যাশা করবেন এমনটা আমার ধারণা ছিল না। সেই রাতেই আমি তার বাড়িতে থেকে গেলাম। তিনি আমাকে বাড়িতে থাকার জন্য একটি ঘর দিলেন। আমার ছোট পুরনো ভাঙাচোরা ঘর আর প্রিয়ার এই বিশাল বাংলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। সেই দিন থেকে আমি প্রিয়ার সঙ্গে থাকতে শুরু করলাম। এখন রাত করে বাড়ি ফিরলেও কোনো সমস্যা হতো না, কারণ আমাকে আর কোনো লোকাল ট্রেন ধরতে তাড়াহুড়ো করতে হতো না। এক রাত প্রিয়া আমাকে তার ঘরে ডাকলেন। প্রিয়া ঘরে সবসময় খুব সাজগোজ করে থাকতেন। সেদিনও যখন আমি তার ঘরে গেলাম, তিনি তার চুল ঠিক করতে ব্যস্ত ছিলেন। আমি তার বিছানায় গিয়ে বসে পড়লাম। ঘরের শান্ত পরিবেশে যেন অন্য কোনো সংকেত পাওয়া যাচ্ছিল। আমার মনে নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। হয়তো তিনি আমাকে বলবেন যে আমার পরিবর্তে অন্য কোনো ড্রাইভার নিয়োগ করতে চান। আমি জিজ্ঞাসা করলাম, প্রিয়া, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? কোনো কাজ ছিল কি? তিনি বললেন, অপেক্ষা করো, বলছি তো, একটু ধৈর্য ধরো, আমাকে চুল ঠিক করতে দাও। রাতে শোয়ার সময় কেউ এভাবে থাকতে পারে না। চুল ঠিক করার পর তিনি আমার পাশে বসে বললেন, আমি এমনি তোমাকে আমার ঘরে ডেকেছি। এখানে কাজ করতে করতে অনেক দিন হয়ে গেছে, ব্যস্ততায় আমি তোমার কোনো খোঁজ নিতে পারিনি। আচ্ছা, আমাকে বলো, তোমার পরিবারে কে কে আছে? আমার মনে হয় তুমি চন্দনপুরে একা থাকো, এটা আমি জানি, কিন্তু তোমার গ্রামে তো নিশ্চয়ই কিছু পরিবার রয়েছে। এ কথায় আমি বললাম, না, গ্রামে আমার আর কেউ নেই। আমার বাবা মা ছিলেন, কিন্তু তারা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছেন। তাদের চলে যাবার পর থেকেই আমি একা আছি। প্রিয়া আমার থেকে প্রশ্ন করছিলেন, তাই আমিও তাকে একটা প্রশ্ন করলাম। আমি বললাম, প্রিয়া, আপনার স্বামীকে তো কখনো দেখিনি। আপনি সেদিন বলেছিলেন আপনার সন্তানরাও বিদেশে রয়েছে। আপনার কজন সন্তান আছে? তখন তিনি বললেন, আমার স্বামী কয়েক বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন। আমার মাত্র একটাই ছেলে আছে, যে তার স্ত্রী সহ বিদেশে বাস করে। সে অল্প বয়সেই বিদেশে থিতু হয়ে গেছে, আর এখন আমি এখানে একাই থাকি। কথা বলতে বলতে প্রিয়া আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার চোখে জল ঝরছিল। আমি বললাম, যদি আপনার সন্তানের কথা মনে পড়ে তাহলে তাকে ফোন করুন, আপনার মন ভালো লাগবে। কিন্তু তিনি বললেন, অরুণ, আমি আমার সন্তানের কথা ভেবে কাঁদছি না। আমার ছেলে তার জীবন নিয়ে খুব ব্যস্ত। আমি এখানে নিজের কাজেই নিজেকে ব্যস্ত রাখি। তবে মাঝে মাঝে এই একাকিত্ব আমাকে ভীষণ কষ্ট দেয়। এই কথাগুলো বলতে বলতে প্রিয়া তার মাথাটা আমার কাঁধে রাখলেন। তিনি এক প্রকার প্রেমিকার মতন আমার হাত ধরেছিলেন। যখন আমি তার বয়স জিজ্ঞাসা করলাম, তখন জানতে পারলাম তিনি 40-এ। আমি বললাম, প্রিয়া, আপনি একদমই 40-এর মতন দেখাচ্ছেন না। আপনি নিজেকে কিভাবে এতটা ফিট রেখেছেন? আপনার সৌন্দর্য তো একেবারে যুবতী মেয়ের মতো। আমার প্রশংসা শুনে তার মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, এমন প্রশংসা আগে কেউ করেনি। ধীরে ধীরে তিনি আরও কাছে আসতে লাগলেন। তার অপ্রত্যাশিত সুখের আকাঙ্ক্ষা ছিল, যা আমি বুঝতে পারছিলাম না। তখন আমি বললাম, আমার ঘুম পাচ্ছে, এবং আমি তার ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম। কিন্তু তিনি আমার হাত ধরে বললেন, অরুণ, আমি ভাবিনি তুমি এতটা বোকার মতো হবে। একজন সুন্দরী মহিলা বারবার তোমার কাছে আসছে, আর তুমি তা বুঝতে পারছো না কেন? অরুণ, অরুণ, তুমি যেভাবে আমার যত্ন নিচ্ছ তাতে তুমি আমার মন জয় করে নিয়েছ। আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। প্রিয়া 40 বছরের হলেও তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন ভীষণ ধনী। তিনি তার একাকিত্ব কাটাতে আমার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। এত সুন্দরী একজন মহিলা আমার জীবনে প্রথমবার এলেন। তার প্রস্তাব শুনে আমি একটু ভাবলাম। আমি বললাম, প্রিয়া, আপনি কি আমাকে শুধুমাত্র আপনার একাকিত্ব দূর করার জন্য পছন্দ করেছেন, না সত্যি আপনি আমাকে ভালোবাসেন? তিনি বললেন, অরুণ, আমি সাধারণত কোনো পুরুষের সঙ্গে সহজে কথা বলি না, কিন্তু তুমি আমার মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছ। আমি তোমাকে এমনি আমার ঘরে ডাকিনি। 40 বছরের এক মহিলা তার বয়সের তুলনায় বেশি উদ্যম দেখাচ্ছিলেন। ধীরে ধীরে তিনি আমার কাছে আসতে লাগলেন। তখন আমি তাকে থামিয়ে বললাম, প্রিয়া, যদি আপনি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে কাল থেকে আমাকে ড্রাইভারের মতো স্টেশনে দাঁড় করিয়ে না রেখে নিজের অফিসে নিয়ে যান। যদি আপনি তা করেন তাহলে আমি বুঝব আপনি আমাকে ড্রাইভার থেকে প্রেমিকার মর্যাদা দিয়েছেন। আমি একজন মহিলার সঙ্গে থাকতে চাই যে আমাকে সত্যি ভালোবাসবে। একজন ড্রাইভার হিসেবে আমি আপনার যত্ন নিতে পারি,
যদি আমি আপনার জীবনসঙ্গী হয়ে যাই তাহলে আমি আপনাকে কতটা সুখী রাখতে পারি সেটা আপনি ভাবুন। আমি তো আপনাকে বিয়ে করার কথাই ভাবছি। আমার কথা শুনে প্রিয়া খুব খুশি হলেন। তিনি বললেন, অরুণ, যদি তুমি আমাকে পরীক্ষা নিতে চাও তাহলে নাও, আমি তাতে পাশ করবই। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমার মতো 40 বছরের এক মহিলা যদি 30 বছরের এক যুবকের প্রেম পায় তাহলে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমরা দুজন একে অন্যের ভালোবাসা স্বীকার করে নিলাম। সেই দিন রাতে প্রিয়া অনেক কথা বললেন। গত কয়েক বছর ধরে প্রিয়া খুব একা হয়ে পড়েছিলেন, এটা আমি বুঝতে পারলাম। কথা বলতে বলতে আমার হাত তার কাকনের উপর চলে গেল। তার হাতে থাকা কাকনটি তার মতোই সুন্দর ছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। তখনই মনে পড়ল প্রিয়া তার থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেছেন, তাই আবার আমাদের ঘনিষ্ঠতা থামাতে হলো। ওষুধ খাবার পর তিনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। পরের দিন প্রতিদিনের মতো দুপুর 2টায় আমি প্রিয়াকে টিউশনে ছাড়তে গেলাম। ড্রাইভার হিসেবে কাজ করার পর থেকে প্রিয়াকে স্টেশনে ছাড়তে এবং রাত হলে তাকে নিয়ে আসা, এটাই ছিল আমার কাজ। আজ পর্যন্ত প্রিয়া আমাকে তার অফিস পর্যন্ত নিয়ে যাননি। আমি কোনোদিন তাকে বলিনি, কিন্তু এখন যখন তিনি পুরোপুরি আমার হতে চলেছেন তখন তার ব্যবসার দায়িত্ব নেওয়া আমারও দায়িত্ব হয়ে দাঁড়ালো। এটা ঠিক ছিল। সেদিন আমি তার সঙ্গে অফিস যাওয়ার জন্য বেরোলাম। গাড়ি পার্ক করে বাইরে এলাম। তখন প্রিয়া আমাকে গাড়ি বের করে বাড়ি যেতে বললেন। তিনি বললেন, আমার ছেলে এবং বৌমা বাড়িতে এসে গেছে। ছেলেটা হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয়ার ছেলে বাড়িতে এসে গেছে, এটা শুনে আমার সব মেজাজ খারাপ হয়ে গেল। এক তো কাল রাতে প্রিয়া ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, আর এখন তার ছেলের আসার কারণে আবারও একটা বাধা এসে গেল। বাড়ি পৌঁছানোর পর প্রিয়া আমাকে ড্রাইভার হিসেবে তার ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাদের একটা 4 বছরের মেয়ে ছিল, তার নাম ছিল অনন্যা। অল্প সময়ে সে আমার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেল। তিনি বললেন, আমার নাতনি তোমার সঙ্গে খুব খুশি, তুমি কিছুদিন এখানে থাকো এবং তার সঙ্গে খেলো। প্রিয়ার ছেলের সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে তাদের বুঝে উঠতে অসুবিধা হচ্ছিল। রাতে তার ছেলে এবং বৌমা তাদের ঘরে চলে গেলেন। তখন প্রিয়া আমাকে ফোন করলেন এবং নিজের ঘরে ডাকলেন। আমি বুঝতে পেরেছিলাম তিনি আমার সঙ্গে দেখা না করে থাকতে পারছেন না। প্রিয়ার ঘরে যেতেই তিনি দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলেন। প্রিয়া আমার সামনে খুবই সাহসী ছিলেন। আমি বললাম, যার জন্য আপনি অপেক্ষা করছেন তার অপেক্ষা আমিও করছি। প্রিয়া বললেন, এখন আর দৈনন্দিন কাজ নিয়ে সময় নষ্ট করো না। ভুলবশত আমার ছেলে এখানে এসে গেলে আমাদের সাক্ষাৎ আবারও পিছিয়ে যাবে। তারপর তিনি আমাকে সরাসরি তার বিছানায় বসালেন। সেদিন রাতে প্রিয়া আমার কোলে সম্পূর্ণ তৃপ্তির সঙ্গে ঘুমালেন। তিনি নিজেকে পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিলেন। পরের 4-5 দিনও এমনই কেটেছিল। কোনো না কোনো অজুহাতে প্রিয়া আমাকে তার ঘরে রাখতেন। বাড়িতে ছেলে এবং বৌমা থাকা সত্ত্বেও প্রিয়া কোনো ভয় ছাড়াই আমার থেকে সেই আনন্দ পেয়েছিলেন যা তিনি চেয়েছিলেন। তাদের 4 বছরের নাতনি তো আমার সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছিল। একবার প্রিয়ার নাতনি অনন্যা খুব কান্না করতে লাগল। তাকে শান্ত করার জন্য আমি তাকে বাইরে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর প্রিয়া আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, অনন্যা কোথায়? আমি তাকে বললাম, আপনি আপনার অফিসের পাশে আসুন। দুপুর 3টে থেকে আমি অনন্যাকে নিয়ে বাইরে ছিলাম। যখন প্রিয়া তার অফিসের পাশে এলেন তখন তার নাতনিকে দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, অরুণ, এটা কি হচ্ছে? তুমি আমার নাতনিকে একটা ভিখারির হাতে কেন তুলে দিয়েছ? তুমি কি আমার নাতনিকে ভিক্ষা করাচ্ছিলে? প্রিয়া তো রাগে ফেটে পড়লেন। তার ছেলেও কথা বলা শুরু করল। সে বলল, অরুণ, তুমি যা করেছ তার জন্য তোমাকে আমি ক্ষমা করব না। আমি তোমাকে পুলিশে দেব। তুমি আমাদের ধোঁকা দিয়েছ। তুমি বলেছিলে আমার মেয়েকে মায়ের অফিসের পাশে ঘোরাতে নিয়ে যাচ্ছ। এখানে তো কোনো অফিসই দেখা যাচ্ছে না। নিশ্চয়ই তুমি আমার মেয়েকে ভিক্ষা করাচ্ছিলে। আমি বললাম, প্রিয়া, নিজের নাতনিকে রাস্তায় ভিক্ষা করতে দেখে আপনাকে খুব কষ্ট হয়েছে তাই না? আমি তোমাকে সঠিক জায়গায় নিয়ে এসেছি। এই তো তোমার অফিস, যেখানে তুমি গরিব শিশুদের অপহরণ করে তাদের বিক্রি করো এবং তাদের দিয়ে ভিক্ষাবৃত্তির কাজ করাও। এটাই তোমার ব্যবসা। এখানে দাঁড়িয়ে আছে 10 বছরের মেয়ে। সে আমার মেয়ে উষা। উষা আমার সব কিছু ছিল। গত কয়েক মাস ধরে আমি তোমার এখানে কাজ করছিলাম শুধুমাত্র আমার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। আজ পর্যন্ত তুমি আমাকে কখনো তোমার অফিসে ঢুকতে দাওনি, কারণ তোমার আসলে কোনো অফিসই নেই। এটা 2 মাস আগের কথা। আমি প্রতিদিনের মতো রাতে আমার উষার সঙ্গে বাড়ি ফিরছিলাম। রেল স্টেশনের ভিড়ে উষার হাত আমার হাত থেকে ছুটে গেল। আমি অনেক খুঁজলাম, কিন্তু তাকে কোথাও পাইনি। পুলিশের কাছে অভিযোগও করেছিলাম, তবুও আমার উষাকে খুঁজে পাইনি। তখনই শিশু অপহরণের কথা আমার কানে আসে। প্রথমবার যখন তোমার সঙ্গে দেখা হয় তখন তোমার হাতে সেই ব্রেসলেট দেখেছিলাম, যেটা তুমি এখনও পরে আছো। সেটাই আমার এই 10 বছরের মেয়ের ব্রেসলেট। তার জন্মদিনের জন্য আমি এক পয়সা জোগাড় করে এটা কিনেছিলাম। হয়তো ডিজাইনটাও তোমার পছন্দ হয়েছে।
তোমার এই ভুলটাই আমার জন্য বড় একটা সুযোগ হয়ে গেল। তোমাকে হুমকি দিয়ে কোনো সত্য বের করা সম্ভব নয়, এটা আমি জানতাম। তাই আমি নীরবে আমার মেয়েকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমার সঙ্গে প্রেমের ভান করে তোমার মোবাইল থেকে সমস্ত তথ্য জোগাড় করেছি। জানতে পেরেছি কিভাবে তুমি ছোট ছোট বাচ্চাদের অপহরণ করে কিছু দালালের হাতে তুলে দাও এবং তাদের দিয়ে ভিক্ষাবৃত্তির কাজ করিয়ে টাকা কামাও। যখন আমি আমার মেয়ের খোঁজ পেলাম, তখনই ঠিক করেছিলাম মেয়েকে নিয়েই এই মায়ানগরী ছেড়ে গ্রামে ফিরে যাব। কিন্তু 2 মাস ধরে মেয়েকে না পেয়ে যে যন্ত্রণার মধ্যে ছিলাম, সেই যন্ত্রণার কিছুটা হলেও তোমাকে ভোগাতে চেয়েছিলাম। কিছুক্ষণ তোমার নাতনি তোমার চোখের আড়াল হলে তোমার যে অবস্থা হয়েছিল, সেটা দেখে আমি অবাক হয়েছি। তুমি কতগুলো শিশু অপহরণ করেছ ভাবতে পারো? তাদের মা বাবা কি তাদের ছাড়া বাঁচতে পারে? তোমার মতো লোকেরা কখনো এসব নিয়ে ভাবে না। তোমাদের তো শুধু টাকার প্রয়োজন। প্রিয়ার এই ঘৃণ্য সত্যটা তার ছেলেও বুঝে গিয়েছিল। সে তার মায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। এখন প্রিয়া আমার কাছে ক্ষমা চাইছিলেন, কিন্তু ক্ষমা চেয়ে আর লাভ নেই। আমি কখনো সেই নীচ মহিলাকে ভালোবাসিনি। তার সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা ছিল না। প্রেমের ফাঁদে ফেলে আমি শুধু আমার মেয়েকে খুঁজছিলাম। প্রিয়া এবং তার দালালদের পুলিশ গ্রেফতার করেছে। আমার মেয়ের মতো আরও অনেক শিশুকে সেই নীচ লোকেদের হাত থেকে মুক্ত করা হয়েছে। প্রিয়ার জাঁকজমকপূর্ণ সম্পদের পেছনে ছিল এক ভয়ঙ্কর কালো সত্য, যা সবার সামনে এসে গেছে। এই গল্পে অরুণ তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য সত্যের মুখোমুখি হয়েছে এবং সমাজ প্রচলিত অন্যায় এবং দুর্নীতিকে উন্মোচিত করেছে, যার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।